আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে অংশীদারি কারবারের চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে, এই যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল, লাবণী ও কারিয়া একটি অংশীদারি কারবারের দুজন সমান অংশীদার। এই যে সমান অংশীদার বলা আছে, কিন্তু মানে অনুপাত হচ্ছে 1:1, মুনাফা যা হবে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তো এখানে কিছু তথ্য আছে, তথ্যের আলোকে ক নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো যাই সমাধানের চেষ্টা করি। ক নম্বরের জন্য এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। প্রথমে এই অঙ্কটা কিন্তু এই সমন্বিত, তো সমন্বিত অংশীদারির ক্ষেত্রে মূলধনের পরিমাণ যত ছিল সেটাকে লিখে নিতে হবে। এই যে এখানে বলেছে উত্তোলন ও নির্লাভ সমন্বয়ের পর মুনাফার পরিমাণ ছিল 20,000 এবং 22,000। তো এটা কিন্তু সমাপনী মূলধন, কারণ এটা 31 ডিসেম্বর তারিখের মূলধন। আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি, এখানে সবগুলো নিয়ে আসি নাই। তো সমাপনী মূলধন এটা লিখব 20,000 এবং 22,000। এবার এর সাথে যেগুলো সমন্বয় করা হয়েছে সেগুলো যোগ বিয়োগ করব। যেমন উত্তোলন এবং নির্লাভ এই দুটো সমন্বয় করা হয়েছে, তাই না? তো উত্তোলন আগে আমরা বিয়োগ করেছিলাম, সেজন্য এখন যোগ করব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই অঙ্কটা একবার করা হয়েছে এবং তখন উত্তোলন বিয়োগ করা হয়েছে, তাই এখন যোগ করব। যোগ উত্তোলন কত টাকা? উত্তোলন হচ্ছে এই যে প্রথমেই দেওয়া, তাদের উত্তোলনের পরিমাণ ছিল 4,000, 5,000। প্রথমটা 4,000, পরেরটা 5,000। জিনিস দাগ দিয়ে যোগ করব 24,000 আর এই 27,000। এবার এখান থেকে মুনাফার অংশ বিয়োগ করব। এখন অনেকের মনে হতে পারে মুনাফার অংশ কেন বিয়োগ করব? ইতিপূর্বে মুনাফা যোগ করেছিলাম। আমরা যখন সমাপনী মূলধন নির্ণয় করেছিলাম তখন কিন্তু মূলধন যোগ করেছিলাম, তাই এখন এই সমাপনী মূলধন হতে যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয় তাহলে আগে যেগুলো যোগ করেছি সেগুলো বিয়োগ করব। যেহেতু এখানে মুনাফা যোগ করা হয়েছিল, সমন্বয় করা মানে কি যোগ করা হয়েছিল, সেজন্য এখন বিয়োগ করব। মুনাফার অংশ কত, তাই না? মুনাফায় যে দেওয়া আছে 21,000। তো 21,000 আমাদের অঙ্কে কিন্তু বলা আছে এই যে লাবণী ও কারিয়া দুজন সমান অংশীদার, তাহলে 21,000কে 2 দিয়ে ভাগ হবে, মানে হয় 10,500 টাকা করে হবে দুইজনার। এবার নিচে দাগ দিব, দাগ দিয়ে বিয়োগ করে লিখব। বিয়োগ করে 13,500 আর 16,500, নিচে ডাবল দাগ দিয়ে দিব। এটার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখন আমাদের অঙ্কে বলেছে মূলধন, প্রারম্ভিক মূলধন এবং মূলধনের সুদ। তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি, এবার মূলধনের সুদ নির্ণয় করব। মূলধনের সুদ এই যে এই 13,500-র উপরে 5% হবে 675, 16,500-র উপরে 5% হবে 825। এই হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং মূলধনের সুদ নির্ণয়। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছিল। তো লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করব। এই যে ছক অঙ্কন করলাম, ডেবিট ক্রেডিট লিখতে হবে, তাই না? এই যে এইভাবে ছক অঙ্কন করব। উপরে 3টা লাইন লিখব, নাম, অংশীদারদের নাম, লাভ লোকসান সমন্বয় হিসাব লিখবে। এখানে লাভ লোকসান আবন্টন না, এটা কিন্তু লাভ লোকসান সমন্বয় হিসাব। তারপরে তারিখ লিখব। এখন এই লাভ লোকসান সমন্বয় হিসাবে এইখানে কি কি বসবে সবগুলো কিন্তু আসবে না, এখানে বসবে শুধুমাত্র যেগুলি বাদ পড়েছে। আচ্ছা, আমরা ওই ইয়েটা নিয়ে আসি, একটু উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে আসি। এই যে উপরের উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম। উদ্দীপকের এই লাইনটা পড়ি, এই যে 3 নম্বর লাইনটা পড়ি। অতঃপর দেখা গেল যে মূলধনের উপরে বার্ষিক 5% এবং অংশীদারদের বেতন মাসে 300 টাকা এবং 350 টাকা করে চুক্তিপত্রে উল্লেখ থাকলেও হিসাবে সমন্বয় করা হয়নি, অর্থাৎ এই দুইটা জিনিস বাদ পড়েছে। এই অঙ্কটা একবার করা হয়েছে। তো করার পরে আমাদের ওই অবস্থায় ছিল, তাই না? এই যে মূলধনের পরিমাণ এটা ছিল। তো কি করা হয়েছে, নিট লাভ, উত্তোলন এগুলো লেখা হয়েছে। তাহলে ওইগুলো আর কোথাও লিখব না এই অঙ্কের মধ্যে, শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয় এসেছিল, উত্তোলন আর নিট লাভ। বাট যেগুলো সমন্বয় করতে বাদ পড়েছে, যেমন এই যে মূলধনের সুদ বাদ পড়েছে, বেতন বাদ পড়েছে, ওই দুইটা আইটেম এই হিসাবে লিখতে হবে। সেজন্য বাম দিকে লিখব প্রথমে মূলধনের সুদ, লাভ লোকসান সমন্বয়, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখতে হবে। এখানে কিন্তু অংশীদারদের মূলধন হিসাব হবে না, এখানে লিখতে হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এই অঙ্কটা একটু আলাদা, একটু খেয়াল করব ভালো করে। তারপরে মূলধনের সুদ, দুজনের নাম লিখব, লাবণী এবং কারিয়া। আচ্ছা, মূলধনের সুদ তো কিছুক্ষণ আগে বের করলাম, তাই না? এই যে 675 এবং 825 হয়েছে। ক নাম্বারে বের করেছি আমরা, দুইটা যোগ করে মাঝের ঘরে লিখব 1500 টাকা। আর বেতন লিখব, বেতনের আগেও লিখব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব।
বেতন কত কত ছিল, এই যে মাসে 300 আর হচ্ছে 350, 300কে যদি 12 দিয়ে গুণ করি 3600 হবে। তাহলে লিখবো বেতন লাবণী 3600, লাবণীর 3600। আর কারিয়া আর প্রতি মাসে 350 গুণ করলে 12 দিয়ে গুণ করলে 4200 হবে, 4200, 3600 আর 4200 যোগ করে এই টাকাটা হবে 7800 টাকা। এবার ডান দিকে কি লিখবো, ডান দিকে আমরা নিট লাভ লিখি সবসময়, তাই না? কিন্তু এই ধরনের অঙ্কে নিট লাভ লেখা যাবে না। এই ধরনের অঙ্কে লিখতে হবে শুধুমাত্র যেগুলি বাদ পড়েছে। তো বেতন আর মূলধনের সুদ বাদ পড়েছিল, সেই দুটো লেখা শেষ। এখন আমরা যোগ বিয়োগ করবো। বাম দিক বড়, বাম দিক নিচে দাগ দেবো, এই যে ডান দিকে বাম দিকে দাগ দেওয়ার পরে বাম দিক যোগ করে লিখবো এইখানে। তো এবার আমরা যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার আগে আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই অঙ্কে বসবে শুধুমাত্র যেগুলি বাদ পড়েছিল। এই যে মূলধনের সুদ আর উত্তোলনের সুদ চুক্তিপত্রে উল্লেখ থাকলেও লেখা হয়নি, সেই দুইটা খালি লিখতে হবে, আর কিছু কিন্তু বসবে না। আমি বারবার বললাম বিষয়টা। এবার বাম দিক যোগ করে হবে সম্ভবত 9300 টাকা। এই 9300 টাকা ডান দিকে নিয়ে যাব, নিয়ে যেয়ে দুই দিকে ডাবল দাগ দিব। এবার এই 9300 টাকা আমরা উপর থেকে বিয়োগ করে লিখব। তো উপরে কোনো টাকা নাই, 9300 টাকা এখানে লিখে দিব। এখন আমরা যখন ডান দিক বড় হয়েছে তখন কিন্তু মুনাফার অংশ বাম দিকে ভাগ করেছি, তাই না? এখন কিন্তু বাম দিক বড়, যেহেতু বাম দিক বড় সেজন্য ক্ষতির অংশ হবে। এই নিট, এই 9300 টাকা কিন্তু নিট ক্ষতি। তো এইখানে আবার লিখবো আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ বলে লাবণী এবং কারিয়ার মধ্যে এই 9300 টাকা ভাগ করে দিতে হবে অনুপাত অনুযায়ী। এখন এই অঙ্কে তো অনুপাত নাই, অনুপাত আছে বলা, এই যে টেকনিক্যালি বলা আছে প্রথমেই লাবণী ও কারিয়া দুজন সমান অংশীদার। সমান অংশীদার মানে কি, এই 9300 টাকা 2 দিয়ে ভাগ করে সমান সমান পাবে। এই 4650 টাকা, এই দুটো যোগ করলে আবার 9300 টাকা মিলে যাবে। তো এই হচ্ছে আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব। খ নাম্বার আমরা এইভাবে লিখতে পারি। এবার গ নাম্বারের জন্য আবার উদ্দীপকের গ নাম্বারে বলেছিল অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে। তো যাই অংশীদারদের সমন্বিত হিসাব মূলধন হিসাব প্রস্তুত করবো, এই যে আমি উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম, এর নিচে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব এইভাবে। ছক তো আমরা টানতে পারি, তাই না? তো এবার আমরা ছকের মধ্যে লিখব। তো ছকের মধ্যে লেখার সময় ডান দিকে আমরা এখানে তো ব্যালেন্স বিডি লিখি, তাই না? এখানে ব্যালেন্স বিডি লেখা যাবে, সমস্যা নেই। কিন্তু একটা কথা আছে, তারিখ দিতে হবে ডিসেম্বর 31 তারিখ, বিশেষ করে এই সমন্বিত মূলধন হিসেবের ক্ষেত্রে। এখন কেন, তাই না? আমরা এখানে তো সাধারণত জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে লিখি, কিন্তু এইখানে 31 তারিখ দিতে হবে ডিসেম্বর। কারণটি হচ্ছে এইখানে একবার অঙ্কটি করা হয়েছে, সেইখানে জানুয়ারি 1 তারিখের উদ্বৃত্ত লিখেছিলাম, তাই আমরা ডিসেম্বর 31 তারিখ দিয়ে, এই যে মূলধনের পরিমাণ ছিল 20,000 এবং 22,000, এই দুটো কিন্তু ডিসেম্বর 31 তারিখের। অঙ্কের মধ্যে নিচে তারিখ দেওয়া আছে, আমি সেখানে আনি নাই। এই 22,000 এবং 20,000 এই দুটো কিন্তু ডিসেম্বর 31 তারিখের, আমি বারবার বলছি, সেই জন্য ডিসেম্বর 31 তারিখ হবে। অন্যান্য ক্ষেত্রে তো আমরা জানুয়ারি 1 তারিখ লিখি অন্যান্য অঙ্কে, তাই না? কিন্তু এই অঙ্কে ডিসেম্বর 31 তারিখ হবে। যদি জুন ফাইনাল হয় জুন 30 হবে, বারবার বলছি কিন্তু বিষয়টা। এবার কি কি বাদ পড়েছিল সেগুলো লিখব। বাদ পড়েছিল মূলধনের সুদ, তারপরে মূলধনের সুদ আর বেতন, তাই না? আচ্ছা, তো এরপরে আমরা লিখব যেগুলি বাদ পড়েছিল। মূলধনের সুদ, এই ডান দিকে লাভ লোকসান সমন্বয় হিসাব লিখব। এই যে লাভ লোকসান সমন্বয় হিসাব মূলধনের সুদ। অন্য সময় কিন্তু লিখতাম লাভ লোকসান আবন্টন হিসাব অন্যান্য অঙ্কে, কিন্তু এখানে লিখতে হবে লাভ লোকসান সমন্বয় হিসাব। মূলধনের সুদ কার কত পেয়েছিলাম মনে আছে? মূলধনের সুদ 375, 675 আর 825 এটা পেয়েছিলাম, কিন্তু ক নাম্বারেও বের করেছি, আবার খ নাম্বারেও লিখেছি। এরপর বেতন ছিল, বেতন। তবে এই অঙ্কে কিন্তু ক্ষতির অংশ আছে, ক্ষতির অংশ হয়েছে আমাদের। ক্ষতির অংশ যেটা হয়েছে 4650, ওই যে খ নাম্বার থেকে পেয়েছি। লাভ হলে ডান দিকে লিখতাম, তাই না? বন্টনযোগ্য মুনাফা বলে। আর ক্ষতি হলে বাম দিকে লিখতে হবে। আরেকটা আইটেম বাদ পড়েছে, সেটি হচ্ছে বেতন। বেতন দুজনের ঘরে লিখব। এই অঙ্কে আর কিছু লেখা লাগবে না। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বাম দিকে যে উত্তোলন লিখতাম, না, উত্তোলন লেখা যাবে না, কারণ উত্তোলন একবার লেখা হয়েছে। এই যে, তো এই অঙ্কে আর কিছু লিখব না। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই অঙ্কে তো আমরা মুনাফার অংশ লিখতাম, কিন্তু মুনাফার অংশ নাই, তো ক্ষতি হয়েছে তো বাম দিকে লিখেছি। আর মূলধনের সুদ আর বেতন বাদ পড়েছিল, ডান দিকে লিখেছি, কারণ মূলধনের সুদ বেতন তো ডান দিকে লিখতে হয়, তাই না?
এবার আমরা যোগ বিয়োগ করব। ডান দিকে এখানে একটি দাগ দিব, বাম দিকে একটি দাগ দিব, দাগটা সেম লেভেলে দিতে হবে। এবার যোগ করব। প্রথমটা যোগ করে এখানে লিখব এবং দ্বিতীয়টা যোগ করে এখানে লিখব। এই যে যোগফল লিখলাম, যোগফলটা বামে নিয়ে আসব, যোগফলটা বামে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পরে দুই দিকে ডাবল দাগ দিব, ডান দিক যোগ করে বামে নিয়ে আসলাম। এগুলো তো আমরা পারি। এবার এই নিচেটা থেকে উপরেটা বিয়োগ করে এখানে টাকা লিখব, আবার নিচেটা থেকে উপরেটা বিয়োগ করে এখানে টাকা লিখব, এখানে লিখব ব্যালেন্স সিডি। এগুলো তো আমরা পারি, তাই না? ব্যালেন্স সিডি বের করবো। এই ব্যালেন্স সিডিটা ডান দিকে চলে যাবে, ব্যালেন্স বিডি নামে 2023 সালের জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। এই যে ডান দিকে লিখে দিলাম, এই উপরেরটা নিচে ডান দিকে বসবে। এইভাবে আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে আমি কোন বোর্ড করবো একটু দেখে যাই, তাহলে সবার একটু সুবিধা হবে। এই যে সিলেট বোর্ড 2023 সালে 2টা সৃজনশীল এসেছিল। আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।